হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আমাদের সায়েন্সের যে ক্লাস হচ্ছিল তার আজকে সেকেন্ড ক্লাস। আমরা আগের দিন আমাদের সেল স্ট্রাকচার ক্লাসটা শুরু করেছি, আজকে তার সেকেন্ড পার্টটা আমরা কন্টিনিউ করব। তো প্রথম দিন তোমাদের তরফ থেকে বেশ ভালো পজিটিভ রিভিউ পেয়েছি, তার জন্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকেই জানিয়েছো যে আমি যেভাবে পড়াচ্ছি সেই পড়ানোর স্টাইলটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা প্রত্যেকেই বলেছো সেইটাকে কন্টিনিউ করার। তো আমি এইভাবেই কিন্তু কন্টিনিউ করব এবং ইন ডেপথ এইভাবেই তোমাদেরকে জিনিসগুলো ভালো করে বুঝিয়ে পড়াবো। তো আজকে ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে আরেকবার আমি রিমাইন্ডার দিয়ে দিতে চাই যে আমাদের যে নিয়মিতভাবে ক্লাসগুলো হচ্ছে এগুলো তোমরা সবাই দেখতে থাকো। ইন কেস যদি তোমরা কেউ প্রথম আমাদের চ্যানেল দেখছো তাহলে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই যে সায়েন্সের ক্লাসটা এটা প্রত্যেক দিন 6টার সময় হয়। প্রত্যেক দিন বলা ভুল ফ্রেন্ডস, মঙ্গল বৃহস্পতি শনি এই 3 দিন করে 6টার সময় আমার ক্লাসটা হতে থাকে, ঠিক আছে? এবং অন্যান্য বিভিন্ন সাবজেক্টের ক্লাসও তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে যেরকম পছন্দ সেরকম সমস্ত ক্লাস কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর এছাড়া তোমরা যদি আমাদের পেড কোর্সে জয়েন করতে চাও তাহলে এখানে এই আমাদের পেড কোর্সগুলো দেওয়া আছে। এগুলোর জন্য কি করতে হবে, আমাদের অ্যাপটা তোমাকে ইনস্টল করতে হবে। অ্যাপের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটা ইনস্টল করে নিয়ে আমাদের এই পেড কোর্সগুলো যেটা তোমাদের দরকার হবে সেটা তোমরা দেখতে পারো। একবার ইনস্টল করে মেম্বারশিপ নিলে তোমরা 4টে কোর্সই দেখতে পাবে, যেটা ইচ্ছা তোমরা দেখে নিও। আর তোমরা যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের এই পিডিএফ নোটসগুলো কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ফার্স্ট কমেন্টের মধ্যে দেওয়া আছে। আমাদের কমেন্ট বক্সে যে ফার্স্ট কমেন্ট আছে, আমাদের চ্যানেলের অফিসিয়াল একটা কমেন্ট থাকে, সেই কমেন্টের মধ্যে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা আমাদের পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে। ওকে, আচ্ছা, আজকে ক্লাস শুরু করার আগে দুটো জিনিস তোমাদেরকে আমি প্রথমে বলে দিই। সেটা হচ্ছে আগের দিন আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে এই দুটো জিনিস একটু নোট ডাউন করে রাখো। তোমাদেরকে যদি কোথাও কোশ্চেন করা হয় যে ফাদার অফ সাইটোলজি অর মডার্ন সাইটোলজি যা বলবে, অর্থাৎ কোষবিদ্যার জনক কাকে বলা হয় বা আধুনিক কোষবিদ্যার জনক, দুটোই একই উত্তর হবে। তো কোষবিদ্যার জনক বলা হয় কাকে ফ্রেন্ডস? সেটা হচ্ছে ফ্রেন্ডস সোয়ানসন। কী নাম ওনার? সোয়ানসন, একসঙ্গে, ঠিক আছে? সোয়ানসন বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, যাকে কি বলা হয়, যাকে কোষবিদ্যার জনক বলা হয় বা আধুনিক কোষবিদ্যার জনক বলা হয়। ফাদার অফ সাইটোলজি অথবা ফাদার অফ মডার্ন সাইটোলজি, যেটা খুশি তোমরা বলতে পারো। এবং স্যার সোয়ানসনের লেখা বইটার নামই কী ছিল? বইটার নামই ছিল সেল বুক। উনি সেল বুক নামে একটা বই লিখেছিলেন, যার মাধ্যমে তিনি প্রথম এই সেলের সম্বন্ধে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করেছিলেন। এরপর যদি তোমাদেরকে বলে যে ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি, যদি বলা হয় যে ভারতীয় কোষবিদ্যার জনক বা ভারতের কোন সায়েন্টিস্ট হচ্ছে ভারতে যে কোষবিদ্যার নিয়ে পড়াশোনা হয়েছিল সেটা সম্বন্ধে প্রথম বলেছিলেন, তো সেখানে তোমাদের নামটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্যার A.K. শর্মা। ভারতীয় কোষবিদ্যার জনক হচ্ছেন স্যার A.K. শর্মা। ওকে, এই দুটো জিনিস তোমরা নোট ডাউন করে নাও। এই জিনিসটা আমি আগের দিন তোমাদের অ্যাকচুয়ালি বলতে ভুলে গিয়েছিলাম। এরপর আমরা আজকে কি শুরু করব? আজকে আমরা শুরু করব আমাদের কি হেডকোয়ার্টার দিয়ে শুরু করব, ঠিক আছে? যে সমস্ত অর্গানেলগুলো আছে বা বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের মধ্যে আমরা কি শুরু করব? আমাদের যে হেডকোয়ার্টার নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে শুরু করব। এবার দেখো, তোমাদের আমি চট করে একটা জিনিস একটু বলে দিই, এটা হলে কি তোমাদের নিউক্লিয়াসের পার্টগুলো মনে রাখতে সুবিধা হবে। আমি তোমাদের আগের দিন কি বলেছিলাম যে সেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছিলাম? সেলের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে সেলের প্রথমে যখন আমরা প্রবেশ করব সেল টাউনে, প্রথমেই দেখব কি যে দুটো বাউন্ডারি আছে, একটা হচ্ছে সেল ওয়াল, একটা হচ্ছে সেল মেমব্রেন। তার চারপাশে যে বিভিন্ন ভ্যাকেন্ট ল্যান্ডগুলো আছে, অর্থাৎ ফাঁকা জায়গা আছে, সেগুলোকে বলা হচ্ছিল কি? সেগুলোকে বলা হচ্ছিল সাইটোপ্লাজম। বিভিন্ন ডিপার্টমেন্টগুলো ছিল, বিভিন্ন ডিপার্টমেন্ট ছিল যেগুলোকে বলা হচ্ছিল কি আমাদের সেল অর্গানেল। এবং মাঝখানে ছিল আমাদের হেডকোয়ার্টার। হেডকোয়ার্টারটাকে কী বলা হচ্ছিল? হেডকোয়ার্টারটাকে বলা হচ্ছিল নিউক্লিয়াস, ঠিক আছে? এরপরে এই যে সেলের যে কনসেপ্টটা তোমাদের আগের দিন বলেছিলাম, এটার সঙ্গে নিউক্লিয়াসকে না কম্পেয়ার করা যায়। কারণ নিউক্লিয়াস যেহেতু নিজে একটা হেডকোয়ার্টার, তো তার মধ্যেও কিন্তু এরকম অনেক রকম ব্যাপার থাকে। কিভাবে? ফর এক্সাম্পল, এবার তুমি ধরে নাও এইটা আমার নিউক্লিয়াস, ঠিক আছে? এটা হেডকোয়ার্টার। এটাকে আমি কী বললাম, সেলের সঙ্গে তুমি কম্পেয়ার করতে পারো, এটাকেও একটা তোমরা অ্যাজ এ টাউন ধরতে পারো, বা তোমরা ধরতে পারো আমাদের ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে, টাউনের মধ্যে। এখানে তোমাদের সেলের মানে নিউক্লিয়াসের চারপাশে কী হয়, দুটো প্রোটেকশন লেয়ার থাকে, দুটো বাউন্ডারি থাকে, ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানেল তোমাদের বলেছি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক যেমনভাবে সেলের চারপাশে যেমন যে দেয়ালগুলো ছিল সেগুলোকে বলা হতো সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন, ঠিক তেমনিভাবে নিউক্লিয়াসের চারপাশে যে ওয়ালগুলো আছে তাকে বলা হয় কি? নিউক্লিয়ার মেমব্রেন। এর মধ্যে ভিতরে তোমরা কি দেখতে পাবে? কিছু ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পাবে।
এই ফাঁকা জায়গাগুলোকে এবার কম্পেয়ার করে করে মনে রাখো। কোষের ক্ষেত্রে যে ফাঁকা জায়গাটা ছিল সেটাকে কী বলা হচ্ছিল? সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের ক্ষেত্রে যে ফাঁকা জায়গাটা আছে একে কী বলা হবে? একে বলা হবে নিউক্লিওপ্লাজম। কী বলা হবে? নিউক্লিওপ্লাজম। ওখানে কোষের মধ্যে ফাঁকা জায়গা, কোষ মানে কি সাইটো, তাই সাইটোপ্লাজম। এখানে নিউক্লিয়াসের মধ্যে ফাঁকা জায়গা, তাই কি নিউক্লিওপ্লাজম। এরপর আমাদের নিউক্লিয়াসের মধ্যেও কিন্তু ওখানে যেমন কি আমাদের সেল ওয়ালের মধ্যে গেট ছিল প্লাজমোডেজমাটা, যার মাধ্যমে ভিতরে বাইরে ঢোকা যেত। আর সেল মেমব্রেন তো তোমরা জানো, প্রভেদক ভেদ্য পর্দা, আইডি ছাড়া ঢোকা যায় না। ঠিক সেরকমভাবে এখানে আমাদের নিউক্লিয়াসের মধ্যেও নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে কি খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে বা গ্যাপ থাকে, যার মাধ্যমে নিউক্লিয়াসের ভেতরে প্রবেশ করা যায়। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় নিউক্লিয়ার পোরস। এদেরকে কি বলা হয়? নিউক্লিয়ার পোর বা নিউক্লিয় ছিদ্র। এরপর আমাদের হেডকোয়ার্টারেরও ঠিক মাঝখানে না আরেকটা ছোট্ট মতো অংশ থাকে, যেখানে আমাদের কে থাকে? যেখানে আমাদের সিইও বসে থাকে। আমাদের সেল টাউনের সিইও বসে থাকেন, যিনি সমস্ত কিছু কন্ট্রোল করেন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস। ঠিক আমাদের কোষের মধ্যে যেমন হেডকোয়ার্টার ছিল নিউক্লিয়াস, সেরকম নিউক্লিয়াসের ভিতরে আবার একটা মেন পোর্শন আছে যাকে বলা হয় নিউক্লিওলাস। এখানে কে বসে থাকে? এখানে বসে থাকে আমাদের সিইও। কে? সিইও হচ্ছেন স্যার জিন। ঠিক আছে, স্যার জিন বা ডিএনএ যা বলবে, স্যার ডিএনএ বসে থাকেন এখানে। ওখানে ভিতরে হচ্ছে কি থাকে? ভিতরে হচ্ছে ক্রোমাটিন ফাইবার থাকে, যেগুলো পরে কয়েলিং হয়ে সেল ডিভিশনের সময় ক্রোমোজোমে রূপান্তরিত হয়। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে জিন থাকে, স্যার জিন বসে থাকেন ওখানে আমাদের সিইও। উনি হচ্ছে একদম সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন আমাদের, কাকে কেমন দেখতে হবে, কে লম্বা হবে, কে বেটে হবে, কে মোটা হবে, কে কালো হবে, ফর্সা হবে, সমস্ত কিছু স্যার উনি বসে বসে ভিতর থেকে কন্ট্রোল করেন। উনি হচ্ছেন আমাদের কোষের সিইও, উনি ভিতরে বসে থাকেন চুপ করে। ঠিক আছে, এরপরে আমরা তাহলে তোমরা এবার জিনিসটা কম্পেয়ার করে মনে রাখতে পারবে খুব ইজিলি। এরপর আমরা চট করে একটু জিনিসটা দেখে নিই। দেখো প্রথমেই কী বলা হচ্ছে? নিউক্লিয়াস কী বলা হচ্ছে? যে নিউক্লিয়াস ইজ দ্য প্রমিনেন্ট স্ফেরিক্যাল স্ট্রাকচার ফাউন্ড অ্যাট দ্য সেন্টার অফ সেল অ্যান্ড ইট ইজ দ্য লার্জেস্ট অর্গানাল প্রেজেন্ট ইন দ্য সেল। যেহেতু হেডকোয়ার্টার অবশ্যই অন্যান্য ডিপার্টমেন্টের থেকে এটা বড় হবে, সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে সবথেকে বড় হবে আমাদের নিউক্লিয়াস। এবং এটার ক্ষেত্রে কী হয়? এটা তোমরা দেখতে পাচ্ছ, বলেই দেওয়া হয়েছে এটা স্ফেরিক্যাল স্ট্রাকচার হয়, অর্থাৎ গোল হয়ে থাকে। ঠিক আছে, গোল হয়ে থাকে। আমাদের যেমন দেখবে পার্লামেন্টারি অফিস হিসেবে গোল হয়ে থাকে, সেই রকম নিউক্লিয়াস গোল হয়ে থাকে আমাদের সে হেডকোয়ার্টার। এরপর দেখো বলা হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়াস ইজ কন্ট্রোলিং সেন্টার অফ অল সেল অ্যাক্টিভিটিস অ্যান্ড হেন্স ইট হ্যাজ বিন কনসিডার্ড অ্যাজ ব্রেন অফ সেল। আমাদের নিউক্লিয়াস যেটা বললাম, এই নিউক্লিয়াস কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল করে। আমাদের সেলের মধ্যে যা অ্যাক্টিভিটি হবে, হেডকোয়ার্টার যেহেতু, ও নির্দেশ যেমন দেবে সেই অনুযায়ী সমস্ত ডিপার্টমেন্ট কাজ করবে, সেই অনুযায়ী আমাদের কোষের কার্যকারিতা চলতে থাকবে। তাই একে কী বলে? সেলের কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেল বলা হয়। In plant cells, nucleus lies towards the periphery due to the presence of large central vacuole, while in animal cell, nucleus lies in the central position. এটা তোমাদের আমি আগের দিন বলেছিলাম যে আমাদের অ্যানিমেল সেলের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? অ্যানিমেল সেলের ক্ষেত্রে ঠিক এরকম মাঝখানে কি থাকে? নিউক্লিয়াসটা বসে থাকে। কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি হয়? হেডকোয়ার্টার একটু ধার ঘেঁষে থাকে, কারণ হেডকোয়ার্টারের সামনে একটা বিরাট বড় পুকুর থাকে, যেটাকে বলা হয় কি? যেটাকে বলা হয় ভ্যাকিউল। ঠিক আছে, ভ্যাকিউল থাকে, সেই কারণে কি হয়? আমাদের এটা পেরিফেরির দিকে মানে বাউন্ডারির দিকে ঘেঁষে থাকে। এবং এই ভ্যাকিউল কিন্তু অনেক সময় প্রায় 90 থেকে 95% জায়গা দখল করে রাখে ফ্রেন্ডস। এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। আর আমি ভ্যাকিউল যখন পড়াবো তখন আরও ডিটেলসে বলে দেবো। এরপরে দেখো, এরপরে আমরা নিউক্লিয়াসের মধ্যে যে পার্টগুলো এতক্ষণ ধরে পড়ছিলাম, সেই পার্টগুলো সম্বন্ধে একটু দেখে নেবো। পার্টগুলো সম্বন্ধে এখানে কী বলা হচ্ছে? প্রথমেই আসছে আমাদের নিউক্লিয়ার এনভেলাপ ও নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ আমাদের বাউন্ডারি ওয়াল। যেমন কোষের ক্ষেত্রে বাউন্ডারি ওয়াল ছিল প্লাজমা মেমব্রেন। এখানে দেখো প্রথমেই বলা হয়েছে যে এটা কি? কনসিস্ট অফ 2 প্যারালাল মেমব্রেন্স। কারণ প্রথমে আগের দিনই তোমাদের বলে দিয়েছি, যেহেতু হেডকোয়ার্টার খুব ইম্পর্ট্যান্ট, এটা কী হয়? ডাবল মেমব্রেন বাউন্ড হয়, 2 লেয়ারের প্রোটেকশান থাকে। ইনার অ্যান্ড আউটার উইথ এ স্পেস বিটুইন 10 to 15 ন্যানোমিটার কল্ড পেরিনিউক্লিয়ার স্পেস। তো এই রকম যে দুটো বাউন্ডারি থাকে বা দুটো লেয়ার মেমব্রেন থাকে, তার মাঝের স্পেসটাকে কী বলা হয়? তার মাঝের স্পেসটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস। এবং পেরিনিউক্লিয়ার স্পেস কতটা হয়ে থাকে ফ্রেন্ডস? পেরিনিউক্লিয়ার স্পেস হয়ে থাকে 10 to 50 ন্যানোমিটার। এরপর আমরা কী দেখব? এরপর আমরা দেখব নিউক্লিওলাস। নিউক্লিওলাস যেটা বললাম যে নিউক্লিয়াসের মধ্যে আবার মাঝখানে একটা হেডকোয়ার্টার মতো বসে থাকে, নিউক্লিওলাস। এটাকে কি বলা আছে? দেখো, নিউক্লিওলাস ইজ ডার্কলি স্টেন্ড স্ফেরিক্যাল বডি ফাউন্ড ইন নিউক্লিওপ্লাজম। ইট ইজ কম্পোজড অফ লার্জ অ্যামাউন্ট অফ রাইবোসোমাল প্রোটিন অ্যান্ড রাইবোসোমাল আরএনএ।
ঠিক আছে, তো এর মধ্যে কী থাকে, রাইবোসোমাল, এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে যে রাইবোসোমাল প্রোটিন এবং রাইবোসোমাল আরএনএ থাকে। ঠিক আছে, এরা হচ্ছে এই আরএনএ এবং প্রোটিনের মাধ্যমে কী হয়, সেল অ্যাক্টিভিটিগুলো এরা নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে যে কী বলা আছে, নিউক্লিওলাস ইজ এ ডার্কলি স্টেনড স্ফেরিক্যাল বডি ফাউন্ড ইন নিউক্লিওপ্লাজম। অর্থাৎ বলা হচ্ছে নিউক্লিওলাস কিন্তু আলাদা কোনো কম্পার্টমেন্ট নয় ফ্রেন্ডস। ডার্কলি স্টেন বলতে কী বোঝানো হচ্ছে দেখো বলে দিচ্ছি। আমাদের যখন কোষকে আমরা আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপে স্টাডি করি, তখন কি করা হয়, তখন ইলেকট্রন মাইক্রোস্কোপে স্টাডি করার সময় আমরা বিভিন্ন ধরনের স্টেনার বা রঞ্জক ইউজ করে থাকি। স্টেনার দিয়ে স্টেন করে রঞ্জিত করে কি করা হয়, আমরা সেলটাকে পড়তে পারি। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের এখানে একদম ফার্স্ট স্লাইডে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এই যে ছবিটা, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি, এই যে তোমরা বিভিন্ন কালারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ন্যাচারাল কালার নয় ফ্রেন্ডস। এগুলো কি করা হয়, এগুলো স্টেন করা হয়, বিভিন্ন রঞ্জকের মাধ্যমে এদেরকে রঞ্জিত করা হয়, যাতে আমরা খুব ইজিলি এই জিনিসগুলোকে স্টাডি করতে পারি। তো সেটাই বলা হয়েছে যে নিউক্লিওলাস কিন্তু ফ্রেন্ডস কোনো আলাদা কম্পার্টমেন্ট নয়। এটা শুধু কি হয়, এটা হচ্ছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমাদের নিউক্লিয়াসটাকে যখন রঞ্জিত করা হয়, তার মধ্যে যে অংশটা একটু কালচে থাকে বা একটু ডার্কলি স্টেন্ড হয়, মানে ডিপ কালারের স্টেনিং দেখতে পাওয়া যায়, সেই অংশটুকুকে বলা হয় নিউক্লিওলাস। ঠিক আছে, তার কারণ আমাদের এতগুলো যে অর্গানেল আমরা পড়ছিলাম, সেগুলো একটা আলাদা ডিপার্টমেন্ট। নিউক্লিওলাস তো আলাদা ডিপার্টমেন্ট নয়। নিউক্লিওলাস হচ্ছে আমাদের নিউক্লিয়াস যে হেডকোয়ার্টার আছে, হেডকোয়ার্টারের মধ্যে আমাদের যিনি সিইও আছেন, যেখানে ওই ডিএনএ আরএনএ ক্রোমোজোম থাকে, তার অফিস ওটা। তাই এটা কি হচ্ছে, এটা আলাদা কোনো কম্পার্টমেন্ট নয়, এটা জাস্ট একটা ডার্কলি স্টেন্ড পোর্শন। এরপর দেখো বলা হচ্ছে কি নিউক্লিওপ্লাজমে কী বলা হচ্ছে দেখো, ফাংশন অফ নিউক্লিওপ্লাজম ইজ হেল্পস ইন মেনটেনিং দ্য শেপ অফ নিউক্লিয়াস ফর্মেশন অফ স্পিন্ডল প্রোটিন অফ ন্যাড এটিপি ডিএনএ আরএনএ অ্যান্ড রাইবোসোমাল সাব ইউনিট। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে আমাদের নিউক্লিওপ্লাজম যে থাকে, নিউক্লিওপ্লাজম হচ্ছে কি, আমাদের চারপাশে আমাদের বললাম যে ফাঁকা অংশটা, আমাদের এই নিউক্লিওলাসের চারপাশের এই যে অংশগুলো, এটা কি হলো যে নিউক্লিওপ্লাজম মূলত কী করে, প্রথমত আমাদের নিউক্লিয়াসের যে গোল একটা স্ফেরিক্যাল শেপ থাকে, সেটাকে মেনটেন করতে সাহায্য করে থাকে। এছাড়াও কি স্পিন্ডল প্রোটিন কী জিনিস, সেটা তোমাদের আমি বলে দেবো, সেল ডিভিশনের সময় বলে দেবো, তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এছাড়া এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা আমাদের সেলের এনার্জি কারেন্সি, ডিএনএ আরএনএ এবং রাইবোজোমাল সাব ইউনিট, এইগুলোকে কী করে, এইগুলোর ফরমেশনে সাহায্য করে থাকে। ডিএনএ মানে বুঝতেই পারছো, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, আর রাইবোজোমাল সাব ইউনিট, তার কারণ রাইবোজোমের কী হয়, রাইবোজোমের দুটো সাব ইউনিট থাকে। রাইবোজোম ডিপার্টমেন্টের মধ্যে দুটো আলাদা আলাদা ছোটো ছোটো আবার সাব ইউনিট আছে। ঠিক আছে, তো এটাই তোমাদের এখানে বলার ছিল। আর এই যে তোমরা এখানে আলাদা করে লেখা নেই, কিন্তু এই যে ছোটো ছোটো অংশগুলো দেখতে পাচ্ছ না ফ্রেন্ডস, এইগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়ার পোর বা নিউক্লিয় ছিদ্র, যার মাধ্যমে কি হয়, যার মাধ্যমে এখান থেকে বিভিন্ন বস্তু সেলের অন্যান্য অর্গানেলে ট্রান্সফার হতে পারে। আর এইখানে হচ্ছে আমাদের, তোমরা দেখতে পাচ্ছ এই যে নিউক্লিওলাস, এই অংশটা নিউক্লিওলাসের মধ্যে রাইবোজোমাল আরএনএগুলো কীভাবে কুণ্ডলি পাকানো অবস্থায় আছে, এখানে তোমরা এটা দেখতে পাচ্ছ, এগুলোকে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। এছাড়াও এর মধ্যে কী থাকে, ক্রোমোজোম থাকে, সেটা এবার আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে নিউক্লিয়াস সম্বন্ধে তোমরা জিনিসটা ধরতে পারলে। এরপর আমরা কী দেবো, এরপর আমরা দেবো ক্রোমোজোম সম্বন্ধে। এরপর আস্তে আস্তে আমরা আমাদের সিইওর দিকে এগোচ্ছি, যিনি সমস্ত কিছু কন্ট্রোল করেন। ক্রোমোজোম দেখো কী বলা হচ্ছে, দ্য নিউক্লিয়াস কন্টেন্টস ক্রোমোজোম হুইচ আর ভিজিবল অ্যাজ রড শেপ স্ট্রাকচার অনলি হোয়েন দ্য সেল ইজ অ্যাবাউট টু ডিভাইড। এটা তোমাদের আমি একটু আগেই বলছিলাম যে নর্মালি কী হয়, আমাদের যে সেল এই এগুলো থাকে, এরা কী হয় দেখো, নর্মাল কন্ডিশনে কী হয়, এরা এইরকম, এই যে দেখতে পাচ্ছ এরকম ছোটো ছোটো ফাইবার মতো আছে, এদেরকে কী বলে, এদেরকে বলা হয় ক্রোমাটিন ফাইবার। কী বলা হয়, ক্রোমাটিন ফাইবার। নর্মালি এরা কী হয়, ক্রোমাটিন ফাইবার হিসেবে থাকে, কিন্তু যখন হচ্ছে আমাদের সেল ডিভিশন হওয়ার সময় আসে, তখন কী আসে, এই ক্রোমাটিন ফাইবারগুলো কী হয়, দুটো টার্ম তোমাদের মনে রাখতে হবে। প্রথমে থাকে কি, আমাদের ক্রোমাটিন ফাইবার থাকে, মানে এমনি জাস্ট মানে জালের মতো হচ্ছে ছড়িয়ে থাকে অনেকগুলো, মানে ধরো একটা সুতোর ডেলা, ঠিক আছে, সুতোর ডেলা যেমন থাকে সেই রকম জড়িয়ে টড়িয়ে সুতোর ডেলার মতো থাকে, এদেরকে বলে ক্রোমাটিন ফাইবার। সেখান থেকে দুটো জিনিস হয়, প্রথমে কী হয়, কয়েলিং হয়, মানে তারপর কী হয়, তারা আস্তে আস্তে পাকিয়ে একটা মোটা আকার ধারণ করে। প্রথমে কয়েলিং হয়,
তারপর সেটা আরও কম্প্রেস হতে থাকে, তারপরে কি হয়, সুপার কয়েলিং হয়। প্রথমে কয়েলিং হলো, কয়েলিংয়ের পরে কী হয়, সুপার কয়েলিং হয়। এইভাবে কী হয়, এরা পেঁচিয়ে 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 একটা রড লাইক স্ট্রাকচার তৈরি করে নেয়। কখন? যখন কোষটা বিভাজন হওয়ার সময় আসে, এবং ফাইনালি আমাদের এই যে ক্রোমোজোম তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে, সেই ক্রোমোজোমটাকে আমরা দেখতে পাই। এবং এটা কখন দেখতে পাই? আমাদের মেটাফেজ দশায় আমরা খুব পরিষ্কার দেখতে পাই। তো দেখো এখানে সেটাই বলা হয়েছে যে নিউক্লিয়াস কন্টেন্টস ক্রোমোজোম হুইচ আর ভিজিবল অ্যাজ রড শেপ স্ট্রাকচার অনলি হোয়েন দ্য সেল ইজ অ্যাবাউট টু ডিভাইড। নেক্সট বলা হচ্ছে ক্রোমোজোমস কন্টেন ইনফরমেশন ফর ইনহেরিটেন্স অফ ফিচার্স ফ্রম পেরেন্টস টু নেক্সট জেনারেশন ইন ফর্ম অফ ডিএনএ মলিকিউলস। ক্রোমোজোমের মধ্যে কী থাকে? ক্রোমোজোমের মধ্যে কিন্তু ফ্রেন্ডস ডিএনএ মলিকিউলস থাকে, যেটা হচ্ছে আমাদের পিতামাতা থেকে সন্তানের মধ্যে যে আমাদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার হয় সেটাকে ক্যারি করে। ক্রোমোজোমস আর মেনলি কম্পোজড অফ ডিএনএ অ্যান্ড প্রোটিন, এবং এটা কি প্রোটিন হয় জানো? এটাকে হিস্টোন প্রোটিন বলা হয়। মূলত ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দ্বারা আমাদের কি হয়, ক্রোমোজোম নির্মিত হয়। ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দ্বারা ক্রোমোজোম নির্মিত হয়। ইন এ সেল হুইচ ইজ নট ডিভাইডিং, দিস ডিএনএ ইজ প্রেজেন্ট অ্যাজ এ পার্ট অফ ক্রোমাটিন মেটেরিয়াল। যেটা তোমাদের এক্ষুনি বললাম যে এই যে সুতোর মতো অংশটা দেখতে পাচ্ছ, এই ক্রোমাটিন ফাইবার হিসাবে থাকে। তো ডিএনএ কি, ডিএনএ ওই ক্রোমাটিন ফাইবারের মধ্যেই, মানে ক্রোমাটিন মেটেরিয়ালের মধ্যেই, তো ওর একটা পার্ট হিসেবে নর্মাল কন্ডিশনে প্রেজেন্ট থাকে। আর যখন হচ্ছে ঠিকঠাক সাজানো হয়ে যায় তখন কি ভিতরে এই যে দেখতে পাচ্ছ ভিতরের মধ্যে ডিএনএগুলো এইভাবে সজ্জিত হয়ে যায়। Chromatin material is visible as entangled mass of thread structure. Whenever the cell is about to divide, the chromatin material gets organized into chromosome, যেটা তোমাদের এক্ষুনি বললাম। কি বলা আছে? entangled mass of thread like structure, মানে বললো যে সুতোর কুণ্ডলী, মানে তুমি ধরো বেশ কিছু সুতো নিয়ে একসঙ্গে পাকিয়ে রেখে দিলে, এটাই বলা হয়েছে entangled mass of thread like structure। সুতোর কুণ্ডলী হিসেবে থাকে, কিন্তু যখন কোষ বিভাজিত হওয়ার সময় আসে তখন এটা সুসজ্জিত হয়ে যায়। তো তোমাদের এখানে একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, অনেক সময় তোমাদের কোশ্চেনে দিয়ে দেয় যে আমাদের এক একটা সেলের মধ্যে, এক একটা কোষের মধ্যে ফ্রেন্ডস 7 ট্রিলিয়ন ডিএনএ থাকে। কত? 7 ট্রিলিয়ন ডিএনএ একটা সেলের মধ্যে থাকে। এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে, অনেক সময় কোশ্চেন দিয়ে দিলেও দিয়ে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, ক্রোমোজোমের পার্টগুলো আমরা চট করে এবার দেখে নিই। সেটা হচ্ছে ক্রোমোজোমের মধ্যে, ক্রোমোজোমের এই যে বাহুগুলো থাকে এদেরকে কি বলে? এদেরকে বলে ক্রোমাটিড। মাঝখানের যে অংশটাতে এই বাহুগুলো লেগে থাকে, এই গোল মতো যে একটা অংশ তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা গোল মতো অংশ দেখানো হয়েছে, এটাকে কি বলে? এটাকে বলে সেন্ট্রোমিয়ার। এবং এই পুরো অংশটাকে কি বলে? সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোমের মধ্যে কি থাকে? মাঝখানে থাকে সেন্ট্রোমিয়ার, গোল মতো অংশ থাকে, এবং তার যে বাহুগুলোকে বলা হয় ক্রোমাটিড। এই সেন্ট্রোমিয়ারের মধ্যে কি হয়? সেন্ট্রোমিয়ারের সঙ্গে এসে স্পিন্ডল ফাইবার যুক্ত হয় যখন কোষ বিভাজিত হয়। এগুলো সেল ডিভিশনের সময় আমি বলে দেবো। এরপর আমরা কি করব? এরপর আমরা কিছু এক্সেপশনাল টাইপস অফ ক্রোমোজোম সম্বন্ধে একটু চট করে দেখে নেব। প্রথমে কি আছে? জায়েন্ট ক্রোমোসোম। জায়েন্ট ক্রোমোসোম কে আবিষ্কার করেছিল? দেখো এইগুলো এইখান থেকে না বেশি বোঝানোর কিছু নেই, এইগুলো জাস্ট তোমরা কে আবিষ্কার করেছিল এবং এর লেন্থ বা কোথায় পাওয়া যায় এই জিনিসগুলো সম্বন্ধে জাস্ট একটু দেখে নেই। 2 লাইন যা লেখা আছে এটুকুই মনে রাখতে হবে, তার বাইরে কিছু কোশ্চেন আসে না। এটা আবিষ্কার করেছিলেন স্যার ই.জি. বলবিয়ানি 1881 সালে, এবং এটা মূলত কোথায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনসেক্টের স্যালিভারি গ্ল্যান্ডে বা লালা গ্রন্থিতে দেখতে পাওয়া যায়। সেই কারণে জায়েন্ট ক্রোমোজোমকে অনেক সময় কী বলা হয়? স্যালিভারি ক্রোমোজোমও বলা হয়ে থাকে। এবং এর লেন্থ কত হয়? এর লেন্থ হয় প্রায় 2000 মিলিমিটার। 2000 মিলিমিটার মানে বুঝতে পারছো? 2 মিটার লম্বা হয় ফ্রেন্ডস। 2 মিটার লম্বা একটা ক্রোমোজোম স্যালিভারি গ্ল্যান্ডে থাকে। সেই কারণে এদেরকে কী বলা হয়? জায়েন্ট ক্রোমোজোম বলা হয়। এর ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। সত্যিকারের এই জায়েন্ট একটা 2 মিটার লম্বা জিনিস আমাদের কোষের মধ্যে থাকে, আমাদের নয় সরি, স্যালিভারি যে ইনসেক্ট থাকে, ইনসেক্টের স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে থাকে। সেকেন্ড যে টাইপটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ল্যাম্প্রাস ক্রোমোজোম। ল্যাম্প্রাস ক্রোমোজোম আবিষ্কার করেছিলেন কে? ল্যাম্প্রাস ক্রোমোজোম আবিষ্কার করেছিলেন স্যার ফ্লেমিং 1882-তে। ইট ইজ লার্জার ইন কম্পেয়ার টু জায়েন্ট ক্রোমোজোম। এটা আবার জায়েন্ট ক্রোমোজোমের থেকেও বড় হয়ে থাকে, এবং এটা মূলত কোথায় দেখতে পাওয়া যায়? এটা মূলত দেখতে পাওয়া যায় ইউনিসেলুলার অ্যালগি অ্যাসিটাবুলেরিয়া নামক অ্যালগির ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। এবং এরও স্ট্রাকচারও তোমরা এখানে দেখতে পাচ্ছ, যার মধ্যে দেখো মাঝখানের দিকে একটা ক্রোমোজোমাল অ্যাক্সিস আছে, এবং এর দুপাশে কিন্তু এই ধরনের লুপের মতো স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এইগুলো শুধু যেটুকু লেখা আছে সেটুকুই তোমরা জেনে রাখো ফ্রেন্ডস, বেশি মাথা ঘামানোর দরকার নেই, এগুলো থেকে এইটুকুই কোশ্চেন আসে। এরপর আমরা কী পড়বো? সাইটোপ্লাজম সম্বন্ধে পড়বো। আমরা হেডকোয়ার্টার সম্বন্ধে পড়ে নিলাম প্রথমেই। এরপর আমরা কী করবো? সাইটোপ্লাজম, কারণ সাইটোপ্লাজমের মধ্যেই
সাইটোপ্লাজমের মধ্যেই সমস্ত অর্গানাল থাকে, হেডকোয়ার্টার নিজেও থাকে। এবার আমরা সাইটোপ্লাজম সম্বন্ধে পড়বো, কারণ এর মধ্যে আমাদের সমস্ত অঙ্গাণুগুলো থাকে। তো সাইটোপ্লাজমে প্রথমে কি বলা আছে যে ইট ইজ দি জেলি লাইক সাবস্টেন্স প্রেজেন্ট বিটুইন সেল মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়াস। তো যেটা তোমাদের আমি এতক্ষণ ধরে বলছিলাম যে কী হয়, আমি এমনি জাস্ট কম্পেয়ার করে তোমাদেরকে বোঝানোর জন্য বলছিলাম যে তুমি ঢুকে দেখলে কি অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে, এগুলোকে বলে সাইটোপ্লাজম। তাহলে এখন তোমরা কি দেখতে পেলে যে অ্যাকচুয়ালি ওটা ফাঁকা জায়গা নয়, এমনিতে তোমার কি মানে ফাঁকা মানে কি, এমনি তো মাটি তো ফাঁকা থাকে না, মাটির উপর ঘাস ফাস কিছু একটা থাকে, ঠিক সেই রকমভাবে এখানেও কি এটা পুরোপুরিভাবে ফাঁকা নয়। এখানে কি হয়, এটা অ্যাকচুয়ালি একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, একটা জেলির মতো জিনিস দেখতে পাওয়া যায়, যেটা কি নিউক্লিয়াস এবং আমাদের সেল মেমব্রেনের মাঝে থাকে। মানে মাঝখানে আমাদের হেডকোয়ার্টার থাকে, হেডকোয়ার্টার এবং চারপাশে বাউন্ডারির মাঝখানে যে ফাঁকা সব জমি টমি আছে, যে জমির উপর আমার অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে, সেই অংশটাকে কী বলা হয়, সাইটোপ্লাজম, যেটা অ্যাকচুয়ালি একটা জেলি লাইক সাবস্টেন্স। দ্য সাইটোপ্লাজম ইজ দ্য ফ্লুইড কন্টেন্ট ইনসাইড দ্য প্লাজমা মেমব্রেন। অর্থাৎ সরি ফ্রেন্ডস, কোষের মধ্যে যে তরল অংশ থাকে বা ফ্লুইড কন্টেন্ট থাকে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই সাইটোপ্লাজম। সলিড পোর্শন কোনগুলো, সলিড পোর্শন হচ্ছে আমাদের বিভিন্ন অঙ্গাণুগুলো, আর লিকুইড পোর্শন বা ফ্লুইড পোর্শন, লিকুইড বলা ভুল হবে, কারণ জেলি তো ঠিক লিকুইড নয়, জেলি একটু থকথকে হয়, ভিসকাস পদার্থ হয়, তাই ফ্লুইড বলা হচ্ছে। ফ্লুইড হিসাবে কি থাকে, আমাদের সাইটোপ্লাজম থাকে। এবং দেখো বলা হচ্ছে ইট অলসো কন্টেন্টস মেনি স্পেশালাইজ সেল অর্গানেলস, মাইটোকন্ড্রিয়া, গলগি বলগিস, রাইবোসোম অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। সব আলাদা আলাদা ডিপার্টমেন্টগুলো এই সাইটোপ্লাজমের মধ্যেই থাকে, এইগুলো আমরা এরপর আস্তে আস্তে পড়বো। সেল অর্গানালস আর এনক্লোজড বাই মেমব্রেনস, তোমাদের বলে দেওয়া হয়েছে অলরেডি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আবার নিজস্ব বাউন্ডারি আছে, কারো একটা আছে, কারো দুটো বাউন্ডারি আছে। কিন্তু কার ক্ষেত্রে থাকে না এটা, ভাইরাসেস। দেখো ভাইরাসের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ভাইরাসেস ল্যাক এনি মেমব্রেনস অ্যান্ড হেন্স ডু নট শো ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ আনটিল দে এন্টার এ লিভিং বডি অ্যান্ড ইউজ ইট সেল মেশিনারি টু মাল্টিপ্লাই। এটা আমি যখন তোমাদের ব্যাকটেরিয়া ভাইরাস সম্বন্ধে পড়াবো তখন আরও ডিটেলসে বলবো। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ভাইরাসকে কী বলা যেন ফ্রেন্ডস, ভাইরাসকে বলা হয় যে এটা হচ্ছে জীবিত এবং মৃতর মাঝামাঝি একটা দশা। কারণ ভাইরাস যখন এমনি পরিবেশের মধ্যে ঘুরে বেড়ায়, তার মধ্যে কী থাকে, তার মধ্যে কোনো রকম কোনো সেল মেমব্রেন বা কোনো রকম কোনো মেমব্রেন থাকে না, শুধুমাত্র তার জেনেটিক মেটেরিয়ালটা, মানে তার ডিএনএ বা আরএনএটা এমনি একটা জেনেটিক মেটেরিয়াল, শুধু র জেনেটিক মেটেরিয়াল হিসেবে সে বাতাসে ঘুরে বেড়ায়। যখন আমাদের কোষের মধ্যে প্রবেশ করে আমাদের কোষকে ইনফেক্ট করে, তখন কি করে, সে কোষের যে ডিএনএ আরএনএ তৈরির যে মেকানিজম বা প্রোটিন তৈরির যে মেকানিজম, সেই মেকানিজমটার উপর সে কবজা করে কী করে, কবজা করে তার নিজস্ব মেমব্রেন বানায়, সেলের ডিএনএর সঙ্গে নিজের ডিএনএকে মিশিয়ে দিয়ে নিজের ডিএনএকে করে মাল্টিপ্লাই করে, রেপ্লিকেট করে, এবং এইভাবে তার জীবদ্দশা চলতে থাকে। এটা আমি তোমাদের ব্যাকটেরিয়া ভাইরাসে পড়িয়ে দেবো। তো সেই কারণে বলা হচ্ছে এখানে একটা জিনিস এক্সেপশনাল কি, যে ভাইরাসের ক্ষেত্রে কি হয়, এই ধরনের কোনো মেমব্রেন থাকে না, এই জিনিসটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এবং ভাইরাসকে কি বলা হয়, ভাইরাসকে সেই কারণে আমাদের জীবিত এবং মৃতর মাঝামাঝি একটা দশা বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু ফ্রেন্ডস তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে, ডিপার্টমেন্টগুলো কীভাবে থাকে সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। তার কারণ কি হয়, আমাদের এইখানে দেখতে পাচ্ছ নিউক্লিয়াস, হেডকোয়ার্টার বসে আছে, মাঝখানে নিউক্লিয় লাস আছে, নিউক্লিয় পোর আছে। নিউক্লিয়াসের ঠিক গা ঘেঁষে কে আছে, নিউক্লিয়াসের ঠিক গা ঘেঁষে দেবে সবসময় থাকবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এবং রাফ দুটোই থাকবে। নিউক্লিয়াসে দেখো চারপাশে ঘিরে আছে, চারপাশে ঘিরে কে থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে যুক্ত থাকবে কে, গলগি বডিজ। এই ফরমেশন তোমরা সবসময় যে কোনো ছবিতে দেখে নেবে, দেখতে পাবে। যদি কোনো কোষের ছবির মধ্যে এই ফরমেশন দেখতে না পাও, মানে যদি দেখো যে গলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছাকাছি নেই, বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে আমাদের নিউক্লিয়াসের চারপাশে নেই, তাহলে জানবে ছবিটা ভুল আছে। কোষের ক্ষেত্রে সবসময় নিউক্লিয়াসের চারপাশে কী থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে লাগোয়া আমাদের গলগি বডি থাকবে। গলগি বডি থেকে কী হবে, দেখবে লাইসোজোম হবে, কারণ গলগি বডি থেকে লাইসোজোম বেরোয়। এই দেখো এখানে গলগি বডির যে কালার, লাইসোজোমের কালার সেম আছে, কারণ গলগি বডি থেকে লাইসোজোম ফর্মেশন হয়। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে ছোটোখাটো তোমরা কী দেখতে পাবে, এখানে মাইটোকন্ড্রিয়া দেখতে পাবে, আর ছোটোখাটো দেখতে পাচ্ছ রাইবোজোম এখানে আছে। রাইবোজোম খুবই ছোট হয়, এখানে দেখতে পাচ্ছ একদম ছোটো ফুটকির মতো থাকে, রাইবোজোম খুব ছোটো ডিপার্টমেন্ট হয়। ঠিক আছে, তো এই ধরনের ফরমেশনগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যে কোন ডিপার্টমেন্টটা কোথায় থাকে, এই জিনিসটা না মাথায় রাখতে পারলে কিন্তু অসুবিধা। মানে তুমি সেল সম্বন্ধে পড়ছো, কিন্তু মানে একটা তুমি শহরে চলে গেলে, শহর সম্বন্ধে তুমি দেখে নিলে, শহরের ম্যাপ তুমি জানো না কোথায় কী, তাহলে তো অসুবিধা। তাহলে তোমাকে সেলের কোথায় কী থাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে।
সবসময় মনে রাখবে আমাদের হেডকোয়ার্টারের চারপাশে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লাগোয়া থাকবে গলগি বডি। গলগি বডি থেকে সবসময় লাইসোজোম উৎপন্ন হয়, তাই গলগি বডিতে আশেপাশে লাইসোজোম থাকবে। বাকি মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এইগুলো দেখবে আশেপাশে সব ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এরপর আমরা কি পড়বো, ভ্যাকিউল সম্বন্ধে পড়বো, মানে মেজর আমাদের অর্গানেলসগুলো সম্বন্ধে শুরু করার আগে আমরা কি পড়বো, ভ্যাকিউল সম্বন্ধে পড়বো। দেখো ভ্যাকিউল সম্বন্ধে কি বলা হচ্ছে, আমাদের ভ্যাকিউল সম্বন্ধে বলা হচ্ছে, যেটা তোমাদের বলেছিলাম যে ভ্যাকিউলকে একটা ডিপার্টমেন্ট আমাদের প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বেশি বড় দেখতে পাওয়া যায় আমাদের এর ক্ষেত্রে। হেডকোয়ার্টারের সামনে একটা পুকুর থাকে, সেটাকে বলে ভ্যাকিউল। দেখো এখানে কি বলা হচ্ছে, এমটি স্ট্রাকচার ইন দ্য সাইটোপ্লাজম ইজ কল্ড ভ্যাকিউল। আমি সাইটোপ্লাজমকে কিসের সঙ্গে তুলনা করেছিলাম, আমাদের ভ্যাকেন্ট ল্যান্ড বা জমির সঙ্গে তুলনা করেছিলাম। যেখানে পুকুর থাকে সেখানে কি কোনো ল্যান্ড থাকে না, ল্যান্ড থাকে না, তাই সেটাই এখানে বলা হয়েছে যে ভ্যাকিউল কি হয়, সাইটোপ্লাজমের মধ্যে যে এমটি স্পেস থাকে সেটাকে বলা হয় কি, সেটাকে বলে ভ্যাকিউল। কারণ এর মধ্যে কি সাইটোপ্লাজম মানে কি যে জেলি লাইক স্ট্রাকচার, ভ্যাকিউলের মধ্যে এরকম কোনো জেলি লাইক স্ট্রাকচার থাকে না, এটাই আমি কম্পেয়ার করেছিলাম তোমাদের। ইট কুড বি সিঙ্গেল অ্যান্ড বিগ অ্যাজ ইন অনিয়ন সেল অর চিক সেল হ্যাভ স্মলার ভ্যাকিউলস। অর্থাৎ বলা হচ্ছে আমাদের প্ল্যান্ট সেল বা পেঁয়াজের কোষের ক্ষেত্রে কি খুব বড় একটা ভ্যাকিউল দেখতে পাওয়া যায়। সিঙ্গেল অ্যান্ড বিগ মানে একটাই বড় ভ্যাকিউল থাকবে, অথবা আমাদের অ্যানিমেলের ক্ষেত্রে চিক সেল মানে গালের কোষের ক্ষেত্রে আবার ছোটো ছোটো ভ্যাকিউল দেখতে পাওয়া যায়। লার্জ ভ্যাকিউলস আর কমন ইন প্ল্যান্ট সেল বাট ভ্যাকিউলস ইন অ্যানিমেল সেল আর মাচ স্মলার। অ্যানিমেল সেলের ক্ষেত্রে ভ্যাকিউল থাকে কিন্তু ছোটো ছোটো হয়, যেই কারণে অ্যানিমেল সেলের ক্ষেত্রে আমাদের নিউক্লিয়াস বা হেডকোয়ার্টারটা মাঝখানেই থাকে, কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সবসময় ভ্যাকিউল কী হয়, খুব বড় হয়ে থাকে। ঠিক আছে, এতটাই বড় হয়ে থাকে, দেখো সেটাই বলা হয়েছে, দ্য সেন্ট্রাল ভ্যাকিউল অফ সাম প্ল্যান্ট সেল মে অকুপাই 50-90% অফ দ্য সেল ভলিউম। মানে বুঝতে পারছো, পুরো কোষের যে আয়তন থাকে তার 50-90% একা ভ্যাকিউল খেয়ে নেয়, মানে কত বড় ভ্যাকিউল হয়। এবং সেটাকে কি বলা হয়, সেটাকে ওই জন্য বলা হয় সেন্ট্রাল ভ্যাকিউল, কেন্দ্রীয় ভ্যাকিউল, কারণ এটা বিরাট বড় হয় এবং ওটাই কেন্দ্রে থাকে। ও এতটাই জায়গা দখল করে নেয় যে আমাদের যে হেডকোয়ার্টার নিউক্লিয়াস তাকেও ঠেলে সাইডে সরিয়ে দেয়। ভ্যাকিউল এখানে তোমরা ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, এই দেখো এটা হচ্ছে ভ্যাকিউল। ভ্যাকিউলের ফাংশন কী হয় ফ্রেন্ডস, ভ্যাকিউলের ফাংশন হচ্ছে, দেখো বলা হচ্ছে মেনি সাবস্টেন্স অফ ইম্পর্টেন্স ইন লাইফ অফ দ্য প্ল্যান্ট সেল আর স্টোরড ইন ভ্যাকিউল। মানে এমটি এই অর্থে বলা হয়েছে কারণ এটা সাইটোপ্লাজমের মধ্যে যে মানে সাইটোপ্লাজম মানে যে জেলিলাইক স্ট্রাকচার থাকে সেইটা থাকে না, সেই অর্থে এটাকে এমটি বলা হয়েছে। কিন্তু এমনিতে কিন্তু এমটি নয়, এর মধ্যে কি অনেক কিছু স্টোর থাকে, যেমন কি, যেমন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, সুগার, ভেরিয়াস অর্গ্যানিক অ্যাসিড অ্যান্ড সাম প্রোটিনস। মানে তোমাদের কি বললাম যে আমাদের হেডকোয়ার্টারের সামনে কি ভ্যাকিউল একটা পুকুর থাকে, পুকুর কি ফাঁকা হয়, পুকুরের মধ্যে আমাদের সাইটোপ্লাজম কি, আমাদের ফাঁকা যে জমি ছিল সেগুলো ছিল সাইটোপ্লাজম। পুকুরের উপর কি, পুকুরের কাছে জমি নেই, তাই সেই হিসাবে আমি কি বলেছি, ওটা ফাঁকা, ভ্যাকেন্ট বলা হয়েছে। সাইটোপ্লাজমের সঙ্গে কম্পেয়ার করে আমি বলেছি ফাঁকা, কিন্তু তা বলে পুকুর কি ফাঁকা হয়, পুকুরের জমি তো নেই কিন্তু জল তো আছে, ফাঁকা তো নয়। ঠিক সেরকম হবে এটাকে। প্রথমে আমরা যখন ভ্যাকিউল সম্বন্ধে পড়লাম কি বলা হলো, প্রথমে এখানে বলা হলো এমটি স্ট্রাকচার ইন সাইটোপ্লাজম। এমটি বলার অর্থ হচ্ছে সাইটোপ্লাজম মানে যে জেলি লাইক সাবস্টেন্স আমরা বুঝি সেইটা ভ্যাকিউলের মধ্যে থাকে না, কিন্তু তার মধ্যে কিন্তু এমন নয় যে এটা পুরো ফাঁকা, এর মধ্যেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস স্টোর থাকে। কী কী থাকে সেটা হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের সুগার, বিভিন্ন ধরনের অর্গ্যানিক অ্যাসিড, কিছু প্রোটিনস, এইগুলো কী হয়, এইগুলো হচ্ছে আমাদের এখানে স্টোর কন্ডিশনে থাকে। In single cell organism like amoeba, the food vacuoles contains the food items that amoeba has consumed. এবং এককোষী অ্যামিবার মতো এককোষী প্রাণীর ক্ষেত্রে কী হয়, এই ভ্যাকিউলগুলো কি ফুড ভ্যাকিউল হিসেবে কাজ করে। অ্যামিবা যে সমস্ত খাবার গ্রহণ করে থাকে সেইগুলো কী হয়, ফুড ভ্যাকিউলের মধ্যে স্টোর হয় এবং সেখানেই কী হয়, পরিপাক চলে। ঠিক আছে, তাহলে আমাদের ভ্যাকিউলের যে ফাংশন, ভ্যাকিউলের ফাংশনগুলো সম্বন্ধে আমরা জেনে নিলাম। এখান থেকে আর বেশি কিছু তোমাদের বলার দরকার নেই। এরপরে আমরা কি করব, আমাদের সেল অর্গানেল বা একটা ডিপার্টমেন্ট পড়তে শুরু করব। তো আজকে আমি একটা শুরু করে দিই, একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা ঠিক আমাদের হেডকোয়ার্টার থেকে বেরিয়েই প্রথমে যেখানে তুমি ধাক্কা খাবে, প্রথম ডিপার্টমেন্ট কী বেরোবে, হেডকোয়ার্টার থেকে বেরোলেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ আমাদের হেডকোয়ার্টার চারপাশে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বসে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্বন্ধে আজকে আমি বলে দিচ্ছি, নেক্সট দিন থেকে কালকে মানে নেক্সট দিন থেকে পরেরগুলো পড়াবো। দেখো প্রথমেই মনে রাখতে হবে যে ইট ওয়াজ ডিসকভার্ড ইন্ডিপেন্ডেন্টলি বাই পোর্টার অ্যান্ড থমসন ইন 1945। ইন্ডিপেন্ডেন্টলি মানে বলার কথা অর্থ হচ্ছে পোর্টার আলাদাভাবে রিসার্চ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেছিলেন, থমসন আবার একই সঙ্গে আলাদাভাবে ওটাকে আবিষ্কার করেছিলেন। মানে দুজন সায়েন্টিস্ট ইন্ডিপেন্ডেন্ট, মানে কারোর সঙ্গে কারো কোনো যোগাযোগ ছিল না, ওনারা নিজেদের
রিসার্চের মাধ্যমে একই বছরে ওনারা দুজনেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে আবিষ্কার করেছিলেন। কিন্তু নামটা দিয়েছিলেন নামটা দিয়েছিলেন স্যার পোর্টার 1953-তে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দু ধরনের দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মানে এই ডিপার্টমেন্টটা হচ্ছে দু ধরনের, একটাই ডিপার্টমেন্ট, তার মধ্যে দু ধরনের টাইপ আছে আর কি, একটা স্মুথ একটা রাফ। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে রাফ বা খসখসে কেন বলা হচ্ছে, মানে কি এবার তোমরা কি বলতে পারো যে সাপোজ ধরো তুমি কোনো একটা জিনিস, সাপোজ কি বলবো, তুমি একটা বিস্কুট খাচ্ছ, কী খাচ্ছ, বোরবন বিস্কুট খাচ্ছ। বোরবন বিস্কুটের উপর কী থাকে, চিনির দানা বসানো থাকে, তো তাহলে সেটা কি হাত দিলে রাফ ফিল হয়। ঠিক সেরকমভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর কী থাকে, রাইবোজোম বসে থাকে। রাইবোজোম হচ্ছে ছোটো ছোটো ডিপার্টমেন্ট, ওরা হচ্ছে আবার এর উপরে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে অ্যাটাচ কন্ডিশানে থাকে। ঠিক আছে, এরা হচ্ছে অ্যাটাচড কন্ডিশানে থাকে। এখানে দেখো সেটাই বলা হয়েছে, লুকস রাফ আন্ডার মাইক্রোস্কোপ বিকজ ইট হ্যাজ পার্টিকেলস কল্ড রাইবোজোম অ্যাটাচ টু ইটস সারফেস। এর সারফেসের সঙ্গে কী হয়, রাইবোজোম অ্যাটাচ থাকে। এখানে দেখানো হয়েছে, এইখানে আমাদের নিউক্লিয়াস আছে, তার চারপাশে নিউক্লিয়ার এনভেলপ আছে, নিউক্লিয়ার এনভেলপের চারপাশে কি আমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে এই যে ছোট্ট ছোট তোমরা দানার মতো অংশগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কি, এইগুলো হচ্ছে ফ্রেন্ডস আমাদের রাইবোজোম। এইগুলো হচ্ছে আমাদের রাইবোজোম। এই রাইবোজোম বসে থাকে বলে আমরা যখন মাইক্রোস্কোপের তলায় দেখি এটাকে দেখতে খসখসে মনে হয় বা রাফ মনে হয়। আচ্ছা, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন এখানে আলাদা করে বলা নেই, মনে রাখবে এরা কী করে, প্রোটিন সিনথেসিস। কারণ রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, তাই এর উপরে যেহেতু রাইবোজোম বসে থাকে তাই এরা কী করে, প্রোটিন সিনথেসিস করে। আরও একটা কাজ আছে তোমাদের বলে দেবো পরে, লাইসোজোমের মধ্যে যে এনজাইম থাকে সেটাও রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামই তৈরি করে, পরে বলে দেবো এটা যখন লাইসোজোম পড়াবো। এরপর আমরা কি দেখব, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ হয়ে গেল, এরপর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে এর ক্ষেত্রে কী হয়, এর ক্ষেত্রে কোনো রকম কোনো রাইবোজোম থাকে না। ব্রিটানিয়া বিস্কুট, এটা হচ্ছে ব্রিটানিয়া বিস্কুট। ব্রিটানিয়া বিস্কুটকে দেখলে কি উপরটা একদম মসৃণ মনে হয়, আর বরবন কী হয়, উপরে চিনির দানা থাকে তাই ওটাকে মানে খসখসে বা রাফ মনে হয়। ব্রিটানিয়া বিস্কুটের উপর কিছু চিনি ফিনি থাকে না, সোজা সাপটা বিস্কুট ভাই স্মুথ, উপরটা স্মুথ হয়। ঠিক আছে, এই জন্য দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর উপরে দেখো কোনো রকম কোনো এরকম কোনো দানা ফানা নেই, কোনো রাইবোজোম নেই, তাই এটা কি হয়, মসৃণ হয়ে থাকে। ইট কন্টেন্টস নো রাইবোজোম হেন্স ইজ স্মুথ ইন অ্যাপিয়ারেন্স। যেহেতু কোনো রকম কোনো রাইবোজোম থাকে না তাই এরা কি হয়, এরা স্মুথ হয়ে থাকে অ্যাপিয়ারেন্সে। এরপর ধরো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর রাইবোজোম ছিল, তাই সে প্রোটিন সিনথেসিস করছিল, কারণ রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে কোনো রাইবোজোম নেই, তাহলে ওর কাজ কি হবে, এর কাজ হচ্ছে হেল্পস ইন লিপিড অ্যান্ড স্টেরয়েড সিনথেসিস। এটা খুব ভালো করে মনে রাখবে ফ্রেন্ডস, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কী হয় এটা অনেকেই জানে না, অনেক জায়গায় ক্লিয়ার করে লেখা থাকে না। সবাই জানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোজোম থাকে, রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করা, তাই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী করে, আমাদের প্রোটিন সিনথেসিস করে। কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী করে এটা অনেকেই জানে, এরা কী করে, লিপিড এবং স্টেরয়েড সিনথেসিসে সাহায্য করে থাকে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে কি, এই গেল আমাদের আজকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আজকের ক্লাসটা ফ্রেন্ডস এখানেই শেষ করছি। দেখো তোমরা সবাই বলেছিলে যে ক্লাসটা একটু বড় করতে, ক্লাসটা একটু বড় করলাম। তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো, তাহলে ক্লাসের লেন্থ আমি আরও বাড়াতে থাকবো আস্তে 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 আস্তে। তোমরা যেটা বলছো 40 মিনিটের ক্লাস নেওয়া, সেটাও আমি আস্তে আস্তে চেষ্টা করতে থাকবো। নেক্সট দিন আমরা কী শুরু করবো, নেক্সট দিন আমরা শুরু করবো গলগি অ্যাপারেটাস অর গলগি কমপ্লেক্স। তাহলে আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কোনো সমস্যা হলে কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশনসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।